বিদ্যাকে মেরে ফেলার পিছনে এবার নিপুণ এবং শ্রাবণী রয়েছে। এবার সব তদন্ত করতে চলেছে ছদ্মবেশনী বিদ্যা ব্যানার্জি। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাজদেব চ্যাটার্জি, প্রিন্সিপাল এবং কেশব ব্যানার্জি সবাইকে বলছে, আচ্ছা শুনুন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 64 আওয়ার সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের যা করার করে ফেলতে হবে। কলেজ হোস্টেল ভেঙে চুরমার করে দিতে হবে, বুঝতে পেরেছেন? তারপর দখল নিতে হবে। আমি 4টা বোলডোজার অ্যারেঞ্জ করে রেখেছি। নিপুণ, শ্রাবণ সবাইকে খবর দিয়েছে, ঠিক মতো এসে ভেঙে চুরমার করে দিবে, ঘুরে দিবে এই হোস্টেল কলেজ। তারপর আমাদের স্বপ্নের লেখে পৌঁছাতে হবে, স্বপ্নের একাডেমিতে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনারা চুপ কেন? সবাই চুপ করে রয়েছেন কেন? আচ্ছা কেশব ব্যানার্জি চুপ কেন? তখন কেশব ব্যানার্জি বলে, শুনুন, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমি কিন্তু বিদ্যার বাবা, বুঝতে পেরেছেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, এই মুহূর্তে এসে আপনি কথা বলেন? আপনি তো ফাগুনেরও পিতা। আপনাদের দুজনের মধ্যে কিন্তু পিতা মেয়ের সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি। তখন কেশব ব্যানার্জি বলে, আপনি ভুল বলছেন। ও বারবার আমার কাছে ফিরে আসতে চেয়েছে, ওকে আমি গ্রহণ করিনি, বুঝতে পেরেছেন? যা শুনে রাজদীপ চ্যাটার্জি রাগান্বিত হয়ে যায়, বলছে, কি ব্যাপার কেশব ব্যানার্জি, আপনি এই পর্যায়ে সে কেন ইমোশনাল দেখাচ্ছেন? আপনি কেন ভুলে যাচ্ছেন আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। আপনার খেয়াল আছে? আমাদের ইমোশনালে পাত্তা দিলে চলবে না। এখানে আমার আর আপনার স্বপ্নের একাডেমি গড়ে উঠবে, বুঝতে পেরেছেন? কেশব ব্যানার্জি তখন বলে, শুনুন, আপনি এটা কেন বলে যাচ্ছেন যে আপনার ছেলে বিদ্যাকে স্ত্রীরূপে গ্রহণ করেছে, এমনকি হসপিটালে ও বিদ্যার স্বামী হিসেবে ব্রন পেপারে সাইন করেছে? তাহলে এটা আপনি কিভাবে অস্বীকার করবেন? তখন রাজদেব চ্যাটার্জি বলে, ওইটাই তো তুরুপের দাস, ওই সাইন হবে আপনার মেয়ের রেজিস্ট্রি পেপার, বুঝতে পেরেছেন? ওই সাইনটাই তো নকল করা হবে, ওই সাইনটাও এখান থেকে সরিয়ে নেওয়া হবে। যা শুনে কেশব ব্যানার্জি তো অবাক হয়ে যায়। আর তখন রাজদেব চ্যাটার্জি এসব বলে যখন চলে যাবে, তখনই ফোন দেয় বিদ্যা ব্যানার্জি ছদ্মবেশী কণ্ঠ নকল করে। রাজদেব চ্যাটার্জিকে বলতে থাকে, শুনুন, আপনি সতর্ক হন, আপনার না ধ্বংস হতে চলেছে, বুঝতে পেরেছেন? তো বিদ্যার ভাষায় অনেক কথা বলতে থাকে। তখন রাজদেব চ্যাটার্জি বলে, আচ্ছা আপনি কে বলছেন? আপনি যে ভাষাগুলি বলছেন ওইগুলো তো অন্য একজন বলতো, আপনি কে? তখন বিদ্যা ব্যানার্জি ফোনটা রেখে দেয়। আর রাজদেব চ্যাটার্জি তো হেলো হেলো করতে থাকে। তখন সবাই বলতে থাকে, কি হয়েছে, আপনি এরকম কেন করছেন, আর কে ফোন দিয়েছিল? তখন রাজদেব বলে, শুনুন, একজন মহিলা ফোন দিয়েছিল, সে প্রফেসর বিবির মতো কথা বলছে, আমার তো খুব ভয় লাগছে। তখন যা শুনে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে বড়বাবুকে কেউ একজন ফোন করে খবর দিয়ে দেয় নিপুণ এবং মন্টু কোথায় আছে। তখন বিদ্যা ব্যানার্জিকে বলে, জানেন তো বিদ্যা, একটা সুখবর রয়েছে, নিপুণ আর মন্টু কোথায় আছে এই খবরটা জানা গিয়েছে। যা শুনে বিদ্যা অনেক খুশি হয়ে যায়। তখন বলছে, চলুন অফিসার, আমাকে নিয়ে চলুন ওই নিপুণ এবং মন্টুর কাছে, এবার ওদেরকে শিক্ষা দিতে হবে, হার নিয়ে শিক্ষা, চলুন। বড়বাবু তখন বিদ্যা ব্যানার্জিকে নিয়ে নিপুণের ডেরায় যেতে থাকে। তখন রাজদেব চ্যাটার্জি পুলিশ অফিসারকে বলে, আচ্ছা আপনি শুনুন, আপনি এই মুহূর্তে হসপিটালে চলে যান। তখন পুলিশ অফিসার বলে, আমি তো এইমাত্র এলাম হসপিটাল থেকে। রাজদেব চ্যাটার্জি বলে, আবার যান, কারণ আপনাকে ওইখানে তদন্ত করতে হবে, বিদ্যা ব্যানার্জিকে কে মেরেছে, এটার আসল ক্রিমিনালকে বের করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ 2-1টা সোর্স তো দেখাতে হবে। এর মধ্যে আমরা এখানে হোস্টেল ব্যাংকে ঘুরিয়ে দেব, যাতে কেউ আপনাকে ধরতে না পারে যে সময় আপনি কেন আসেননি। এটাই সোর্স হবে যে ওই টাইমে আপনি বিদ্যা ব্যানার্জি কেস নিয়ে ব্যস্ত ছিলেন, বুঝতে পেরেছেন? যান, তাড়াতাড়ি চলে যান। তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা আমি কাকে ধরবো, আপনি কাকে ধরতে বলছেন? তখন রাজদেব চ্যাটার্জি বলে, কেন, নিপুণকে, মন্টুকে, ওদেরকে অ্যারেস্ট করবেন। যা শুনে সবাই তো চমকে যায়। প্রিন্সিপাল তখন বলে, আচ্ছা রাজদেব বাবু, ওরা তো আপনারই লোক, আপনার কথা মতো তো কাজ করেছে। তখন রাজদেব বলে, শুনুন, এই রাজনীতিতে না কোনো প্রমাণ রাখতে নেই, যখন যারা ধরা খেয়ে যাবে তাদেরকে ওইখান থেকে সরে ফেলাই উচিত, বুঝতে পেরেছেন? যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন পুলিশ অফিসার ওইখান থেকে চলে যাবে, ওই মুহূর্তে এসে দাঁড়ায় শ্রাবণ। শ্রাবণকে দেখে রাজদেব চ্যাটার্জি খুশি হয়ে যায়, বলছে, হ্যাঁ মাই বয়, তোমাকে কিন্তু আরো অ্যাডাল্ট থাকতে হবে, তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে, বুঝতে পেরেছ? নিপুণকেও খবরটা জানিয়ে দেও, ও যেন ঠিক সময়ে এসে হোস্টেলটা ভেঙে গড়িয়ে দেয়, বুঝতে পেরেছ? তখন বলে, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না। তখন রাজদেব চ্যাটার্জি চলে যায়। এদিকে নিপুণ এসে তার বাবা এবং পুলিশ অফিসারকে বলে, আপনারা দুজন দুদিকে চলে যান, কারণ সন্ধ্যাবেলায় হোস্টেল ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, ছক কষা হয়ে গিয়েছে, কাজে আমি চাই না আপনাদের দুজনের দিকেও আঙ্গুল তুলুক, বুঝতে পেরেছেন?
তাই এখনই দুজন দুদিকে সরে পড়ুন। বাবা, আমি তোমার মেয়েকে ঘৃণা করি, প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ঘৃণা করি। আমার মা ঠিক বলতো, তোমার মেয়ে বিদ্যা ব্যানার্জি না আমার দিদি হওয়ার যোগ্যতা রাখে না, আমার মায়ের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না, বুঝতে পেরেছ? যা শুনে কেশব ব্যানার্জি তো অনেক অবাক হয়ে যায়। এদিকে থানার বড়বাবু ছদ্মবেশ নিয়ে আড়াল থেকে ফোন করে হোস্টেলে রাকাকে বলছে, আচ্ছা তোমরা সব ছাত্রছাত্রী আজকে রাতের মধ্যেই রুম তালা দিয়ে হোস্টেল থেকে বেরিয়ে যাবে। তখন বলে, কি বলছেন স্যার, তাহলে আমরা কোথায় যাব? তখন বড়বাবু বলে, শুনো, আজকে রাত্রে না হোস্টেল ভাঙা হবে, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, আর তোমাদের উপর অ্যাটাক হতে পারে, এমনকি গুলিও চলতে পারে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি সবাই মিলে আজকে হোস্টেল ছেড়ে দেবে আজকে রাতের মধ্যেই। তখন রাকা বলে, স্যার হোস্টেল যদি ভেঙে গুড়িয়ে দেয় তাহলে আমাদের কি হবে? যে রুখে দাঁড়াতো সেও তো এখন হসপিটালে রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তখন বলে, তোমরা কোনো চিন্তা করো না, হোস্টেল ভাঙা হবে না, বুঝতে পেরেছ? আমি যা বলছি তাই করো, আমার অর্ডার। তখন বলে, ঠিক আছে স্যার। এটা বললে ফোনটা রেখে দেয় আর রায়া খুব চিন্তা করতে থাকে। এদিকে ফাগুনের মা ফাগুনকে নিয়ে রাজদীপ চ্যাটার্জির বাড়িতে যাবে, খুব সুন্দর করে সাজুগুজু করছে, যা দেখে পিহু তো খুব রাগান্বিত হয়ে যায়। বলছি, দিদি তোমার কি মনুষ্যত্ব আছে? তোমার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি পার্টিতে যাবে এই সাজগুজ করে? তখন বলে, শোন, ওই বিদ্যা ব্যানার্জি আমার মেয়ে নয়, আর আমি পার্টিতে যাচ্ছি না। আমাকে রাজদীপ চ্যাটার্জি ডেকেছে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তখন তো পিহু অবাক হয়ে যায়, বলছে, কি বিয়ে? মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তোমরা সেলিব্রেশন করবে, বিয়ে নিয়ে আলোচনা করবে? আচ্ছা, তোমার ভিতরে কি এতটুকু দয়াময় নেই? তোমাকে জন্ম না দিতে পারো, কিন্তু কিন্তু তুমি তো ওর মা, সমাজ তো তাই বলে, তাই না? তখন বলে, শুন পিহু, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? আর আমি সৎ মা। তখন একটু ইমোশনাল হয়ে পড়ে, বলছে, জানিস তো যখন আমি বাড়িতে বউ হয়ে আসি তখন ছোটবেলা ওর অসুখ হয়, তখন থেকে আমাকে বলা হয়েছিল আমি সৎমা বলে ও অসুস্থ হয়ে পড়েছে। ওই দিন থেকে আমার অনেক কষ্ট লেগেছে, আমি তো সৎমা, আমার অনেক ঘৃণা লেগেছে, জানিস তো? তখন থেকে আমি ওর সঙ্গে সৎমার মতোই ব্যবহার করি আর ওর প্রতি আমার ঘৃণা জন্মে যায়। তাই ও না কখনোই আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না, ও আমার মেয়ে নয়, বুঝতে পেরেছিস? ফাগুন চলে আয়। এই বলে ফাগুনকে নিয়ে ফাগুনের মা চলে যায় আর পিহু অনেক কষ্ট পেতে থাকে। পিহু তখন কপিলকে বলতে থাকে, সবাই তোমরা ফাগুন ব্যানার্জির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, তাহলে ওই যে মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে, তাহলে ওর ভবিষ্যৎ কি হবে? কপিল তখন বলে, ওর ভবিষ্যৎ কিচ্ছু হবে না, কারণ নিবেদিতার জন্যই ও ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে, বুঝতে পেরেছ? ওর মৃত্যুই ডেকে এনেছে। তখন পিহু তো যা শুনে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জিকে তার ভাই রাজরূপ ইচ্ছামতে ধরেছে, বলছে, দাদা তুমি তো এখন বিদ্যা ব্যানার্জির মৃত্যুর প্রহর গুনছ, যে কখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, সুসংবাদটা পাবে যে ও মারা গিয়েছে, তখনই তোমার মনের আশা পূরণ হবে, তুমি হোস্টেলটা নির্দ্বিধায় ভাঙতে পারবে। বিদ্যা ঠিকই বলতো, জানো তো? তুমি না এই হোস্টেলটাকে আর ওই কলেজটাকে একদম ধান্দাবাজ করে তুলেছ, ঠিক বলতো। তখন রাজদেব বলে, এই রাজরূপ, ভদ্র ভাষায় কথা বল। তখন রাজরূপ বলে, দাদা আর কি ভদ্র ভাষায় কথা বলবো? তোমরা যা শুরু করে দিয়েছো, এই কথা বলা ছাড়া না আমার আর কোনো ভাষা নেই, কারণ তোমরা একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ আর শিক্ষা প্রতিষ্ঠানকে একদম কোথায় নিয়ে নামিয়েছ, তোমাদের বিজনেসের ধান্দাবাজির জায়গায় নামিয়ে দিয়েছ। তাহলে তখন সিনজয়ী বলে, আচ্ছা তুমি দাদার সাথে এরকম কেন কথা বলছো? তখন বলে, ঠিক বলছি, কারণ দাদা যা করতে চলেছে এর যোগ্য জবাব দিয়েছি, বুঝতে পেরেছ? এটা বলে হসপিটালের দিকে যেতে থাকে। তখন সিনজয়ী বলে, কোথায় যাচ্ছ তুমি? রূপ বলতে থাকে, আমি বিদ্যার কাছে যাচ্ছি, অন্ততপক্ষে বিদ্যার পাশে আমি থাকি, কেউ তো বলতে পারবে এই বিদ্যার পাশে রাজরূপ রয়েছে। তখন রাজরূপ ওইখান থেকে চলে যায়। রাজরূপ চলে যাওয়ার সাথে সাথে রাজদেব চ্যাটার্জি তুষার ব্যানার্জিকে ফোন দেয়, বলছে, আপনারা আসছেন তো? আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমি কিন্তু আবার বাইরে চলে যাব, আমার কাজ রয়েছে। তখন তুষার ব্যানার্জি বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা আসছি। তখন ফোনটা রেখে দেয়। সিনজয়ী তখন বলে, আচ্ছা দাদা আপনি কি করতে চাচ্ছেন? ওদেরকে কেন আসতে বলেছেন? রাজদেব চ্যাটার্জি বলে, ওদের আসতে বলেছি কারণ ফাগুনকে এই বাড়ির বউ বানিয়ে রেখে দিব, ও এই বাড়ির পরিচয়ে থাকবে, সামাজিক স্বীকৃতি নিয়ে পরিচয় নিয়ে থাকবে। সিনজয়ী তখন বলে, দাদা আপনি কি বলছেন? আপনার ছেলে তো এই বিয়ে মানবে না, ও তো বিদ্যাকে ভালোবাসে। রাজদেব চ্যাটার্জি বলে, আমি এমন একটা প্ল্যান করেছি ও মানতে বাধ্য হবে, আর যদি নাই মানে তাহলে সমস্ত দেখবে ওর স্বামী ওকে মানছে না। যা শুনে সিনজয়ী বলে, দাদা এটা কি বলছেন? রিত তো আপনার ছেলে, তাহলে এরকমভাবে কেন প্ল্যান করছেন? যা শুনে রাজদেব একটু অবাক হয়ে সিনজয়ের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বিদ্যা ছদ্মবেশ নিয়ে
নিপুণ এবং মন্টুর ডেরার মধ্যে চলে এসেছে। ওইখানে শ্রাবণ সবাই রয়েছে। তখন বিদ্যা ব্যানার্জি ছদ্মবেশ নিয়ে ওইখানে ঢুকে পড়ে। শ্রাবণ তো তার চোখটা দেখে অনেকটাই চিনে ফেলে, দৌড়ে বাইরে চলে আসে। তখন ওইখানে ছদ্মবেশ নিয়ে বড়বাবু রয়েছে। শ্রাবণ তাকে বলছে, আচ্ছা এখান থেকেও চলে গিয়েছে? তখন বলে, না না, আমি তো কাউকে দেখিনি। শ্রাবণ তখন বলে, আমার মনে হলো আমি একজনকে দেখতে পেয়েছি, চোখটা আমার বড় চেনা। এটা বলে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে শ্রাবণ। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার বিদ্যা শ্রাবণের কাছে ধরা পড়ে যাবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।